ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি। ৮ দিনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি মিলেছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 2 সিটিতে 12 ঘণ্টায় অপসারণ হয়নি কোরবানির বর্জ্য। ইসরায়েল বিরোধী জনমত তৈরির জন্য বট বাহিনী ব্যবহার করছে পাকিস্তান, নেতানিয়াহু। ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করল জাপান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। শুক্রবার সকাল 7টার দিকে নগরবাসী পশু কুরবানি করছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় আজ পশু কুরবানি করছেন। দ্বিতীয় দিনে কুরবানি দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপ থাকায় কসাই সংকট সহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারণে অনেকে পরের দিন কুরবানি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কসাই জানান, ঈদের দিন তিনি 3টি গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজ করেছেন। দ্বিতীয় দিনেও একইভাবে ব্যস্ত সময় পার করছেন। ইসলামী শরিয়া অনুযায়ী কুরবানির সময় থাকে 3 দিন। আরবি হিজরি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কুরবানি সম্ভব না হলে পরবর্তী 2 দিনেও কুরবানি আদায় করা বৈধ। রাজধানীর মগবাজারে 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটির প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামীকাল শনিবার তাদের প্রতিবেদন জমা দেবে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কিছু নির্মাণগত ত্রুটি পাওয়া গেছে। সেগুলো নবজাতকদের চিকিৎসা পরিবেশে কোনো ধরনের প্রভাব ফেলেছিল কিনা তা তদন্ত প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নবজাতকদের মৃত্যুর ঘটনায় হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, বায়ু চলাচল, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ওয়ার্ড ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়েছে। তদন্ত কমিটি হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছে। গত কয়েকদিনে 8 দিন হাসপাতালে চিকিৎসাধীন 6 নবজাতকের মৃত্যু নিয়ে উদ্বেগ তৈরি হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। পরিবারগুলোর পক্ষ থেকেও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানানো হয়। ডাক্তার জাহিদ রায়হান বলেন, তদন্ত প্রতিবেদনে দায় দায়িত্ব নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশও থাকবে। 12 ঘণ্টার মধ্যে কোরবানির পশু বর্জ্য অপসারণের আগাম ঘোষণার বাস্তবায়ন করতে পারেনি রাজধানীর 2 সিটি কর্পোরেশন। 24 ঘণ্টা পার হওয়ার পরও রাজধানীর যেখানে সেখানে কোরবানির পশুর বর্জ্য পড়ে আছে। প্রধান সড়কগুলোর অবস্থা তুলনামূলক ভালো হলেও অলিগলির অবস্থা খারাপ। ঈদের দিনের বর্জ্যই রয়ে গেছে বিভিন্ন স্থানে। এছাড়া আজ শুক্রবারও রাজধানীতে পশু কুরবানি করছেন অনেকে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেক স্থানেই কোরবানির পশুর বর্জ্য সরানো হয়নি। কোথাও বর্জ্যের স্তূপ, কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পশুর উচ্ছিষ্ট অংশ। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ঈদের দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ঘোষণা দিয়েছিলেন, কাজ শুরুর 8 ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানিয়েছিলেন, সরকার নির্ধারিত 12 ঘণ্টার আগেই কাজ শেষ করা হবে। তবে আজ 2 সিটির বিভিন্ন স্থানে কোরবানির পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া ঈদ উল আজহা উপলক্ষে যেসব স্থানে অস্থায়ী পশুর হাট বসেছিল সেসব স্থানেও বর্জ্য রয়ে গেছে। সরজমিন রাজধানীর রোকেয়া সরণির পীরেরবাগ সড়কের বিভিন্ন স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। তেজতুরি বাজারের বিভিন্ন স্থানেও একই চিত্র দেখা গেছে। সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, মিরপুর 10 গোল চত্বর সংলগ্ন সেন্ট্রাল প্লাজার সামনে, বেগম রোকেয়া সরণির পূর্ব মণিপুর এলাকা, শাহজাদপুর লেক ভিউ সড়কে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা ও বিরূপ মনোভাব বাড়লেও ভারতে দেশটির প্রতি সমর্থন কমেনি বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অনন্য এবং দেশটিতে ইসরায়েলের প্রতি সমর্থন অবিশ্বাস্য রকমের। একই সঙ্গে নিজের জনপ্রিয়তা কমার জন্য পাকিস্তানকে দায়ী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা কমার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের কার্যক্রমকে অভিযুক্ত করেছেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, বিশ্বের অনেক জায়গায় ইসরায়েলের বৈধতা প্রশ্ন
প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলেও ভারতে এমন পরিস্থিতি নেই বলে বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন। বৃহস্পতিবার পশ্চিম তীরের একটি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি ভারতকে একটি বৃহৎ শক্তি হিসেবে উল্লেখ করেন এবং দেশটির সঙ্গে ইসরায়েলের অনন্য সম্পর্কে কথা বলেন। নেতানিয়াহু বলেন, বিশ্বের অনেক স্থানে আমাদের নৈতিক বা রাজনৈতিক বৈধতা খর্ব করার সমস্যার মুখোমুখি হচ্ছি আমরা, কিন্তু ভারতে নয়। তিনি আরো বলেন, ভারতে ইসরায়েলের প্রতি সমর্থন একেবারে অবিশ্বাস্য, সত্যি অবিশ্বাস্য। ট্রাম্প নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাতে পুরস্কার ঘোষণার কথা ভাবছে ইরান। তার দাবি, আমার মনে হয় বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ভারত থেকে বেশি অনুসারী রয়েছে। অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও ভারতের নিজের জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন নেতানিয়াহু। তিনি 2018 সালে স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে নয়াদিল্লি সফরের অভিজ্ঞতাকে ভালোবাসার উৎসব বলে বর্ণনা করেছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, ভারতীয়দের মধ্যে ইসরায়েলের প্রতি অসাধারণ সম্মান রয়েছে। প্রায় 2 দশক পর আবারও ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। দেশের কর্মকর্তারা ভারতীয় আম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে কীট নিয়ন্ত্রণ ও জীবাণুমুক্তকরণ পদ্ধতিতে ত্রুটি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গ্রীষ্মকালীন আম রপ্তানির মৌসুমে বড় ধাক্কা খেয়েছেন ভারতীয় রপ্তানিকারক ও চাষিরা। বিশেষ করে আলফোনসো, কেশর, ল্যাংড়া ও বাঙ্গানাপল্লির মতো জনপ্রিয় জাতের আমের রপ্তানি অনিশ্চয়তার মুখে পড়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, প্রায় 2 দশকের মধ্যে এই প্রথম ভারতীয় আমের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করল জাপান। এর আগে ফল মাছির ঝুঁকির কারণে ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। পরে ভারত কীট নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করলে 2006 সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে এবার আবারও ভারতীয় আম জাপানের কঠোর উদ্ভিদ স্বাস্থ্য বিষয়ক মানদণ্ড পূরণ করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে টোকিও। জাপান ফল মাছির মতো আক্রমণাত্মক কীট পতঙ্গের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, কারণ এসব পোকা দেশটির কৃষির জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটির প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামীকাল শনিবার তাদের প্রতিবেদন জমা দেবে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কিছু নির্মাণগত ত্রুটি পাওয়া গেছে। সেগুলো নবজাতকদের চিকিৎসা পরিবেশে কোনো ধরনের প্রভাব ফেলেছিল কিনা তা তদন্ত প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নবজাতকদের মৃত্যুর ঘটনায় হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, বায়ু চলাচল, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ওয়ার্ড ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়েছে। তদন্ত কমিটি হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছে। গত কয়েকদিনে আদ্দিন হাসপাতালের চিকিৎসাধীন 6 নবজাতকের মৃত্যু নিয়ে উদ্বেগ তৈরি হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। পরিবারগুলোর পক্ষ থেকেও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানানো হয়। ডাক্তার জাহিদ রায়হান বলেন, তদন্ত প্রতিবেদনে দায় দায়িত্ব নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশও থাকবে।